আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা জুম্মার পরের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। কারামুক্ত হলেন হেফাজতের নেতা মামুনুল হক। হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। আর শুক্রবার ৩ মে সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এরপর জানিয়ে দিব বিএনপির নেতায় মিল নেই, কর্মীরা হতাশ। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই এখন বিভক্ত। এদিকে সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে বলছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, দলের নেতা কর্মীরা যারা সরকারকে চাপে রাখতে চেয়েছিল, ষড়যন্ত্র করেছিল, এখন তারা নিজেরাই চাপে পড়ে গেছে। এদিকে বদির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর জমায়েতে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ। নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের জমায়েতকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে। এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ইন্তেকাল। সাবেক অ্যাটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার যুক্তরাষ্ট্র ব্রিটেনের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা। এবার আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে শুরু হলো ইরানের অ্যাকশন। দেশ দুটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার এই ঘোষণা আসে। গাজা ইসরায়েলি বাহিনী যে নির্বিচার হামলা চালাচ্ছে তাতে মদত দিচ্ছে এই দুইটি দেশ। আর শুরু থেকেই ফিলিস্তিনিদের পক্ষে উপসাগরীয় দেশ ইরান কাজ করছে। অভিযোগ রয়েছে, তেহরানের অস্ত্র আর প্রশিক্ষণ পেয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সব যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তেল আবিব, যার বলি হতে হয়েছে এ পর্যন্ত ৩৪,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কারামুক্ত হলেন মামুনুল হক। হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন। শুক্রবার ৩ মে সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাই সব তথ্য নিশ্চিত করেছেন। মামুনুল হকের জামিনে মুক্তি পাওয়ার খবরে কারা ফটকে ভিড় করেন তার সমর্থক এবং হেফাজত ইসলামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ২ মে রাতে তিনি কারাগার থেকে মুক্ত হবেন এমন খবরে তারা কারা ফটকে ভিড় জমান, কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতায় বৃহস্পতিবার তিনি ছাড়া পাননি। প্রসঙ্গত ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক। ১৫ দিন পর ১৮ এপ্রিল এই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। আর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করে তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া সেই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছে মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অন্তত ৫০টি মামলা দায়ের করা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর মামুনুল হক আজ জামিনে মুক্তি পেয়েছেন। এজন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে। বিএনপির নেতায় মিল নেই, কর্মীরা হতাশ। বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই এখন বিভক্ত। তাদের দলে বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি ঝিমিয়ে পড়েছে। নেতায় মিল নেই, দলের ক্ষমতায় আসা এমন আশা নেতারা করলেও তা কর্মীরা দেখছে না। কর্মীরা এখন হতাশ হয়ে পড়েছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। বিএনপির
রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের বিরোধী দল বিএনপি নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনীহা সৃষ্টি করেছে, কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনোই আন্দোলন সফল হওয়া যায় না। তিনি বলেন, আমরা পজিটিভ রাজনীতি করতে যাই। আজ বিশ্ব রাজনীতি অর্থনীতির সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে আমাদের জনগণকে কিভাবে মুক্ত হওয়া যায় তার জন্য কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে। দেশে বেকার সমস্যা সমাধানের আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণের বিষয়ে ব্যাখ্যা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন সম্পর্কে বিগত হয়েছেন আমি যে বক্তব্য দিয়েছি তা নিয়ে অনেকেই ভেবেছিল এটা মনে হয় আমি নিজ থেকে নেত্রীর নামে বলে বেড়াচ্ছি, কিন্তু বৃহস্পতিবার নেত্রী আমাদের এমপি মন্ত্রীদের স্বজনদের বিষয়ে খোলাসা করেছেন। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্ত্রীর সন্তান বুঝিয়েছেন। তিনি এমপিদের বলে দিয়েছেন, নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসন এবং নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। নেত্রীর সেই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করব। উপজেলা নির্বাচন ও নেত্রীর গাইডলাইন আমরা ফলো করব। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মুজাম্মেল হক, এসএম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ। সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে। যারা সরকারকে চাপে রাখতে চেয়েছিল তারা এখন চাপে আছে, এমন মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। কারণ আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওই পারে লেগেছে। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আর শুক্রবার 3 মে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে আন্দোলনের নামে সারা দেশে যে ভয়াত্মক পরিবেশ সৃষ্টি করেছিল সেই ভয়ে এখন নিজেরাই পড়েছে। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মুজাম্মেল হক বলেন, আমরা ব্যাপক উদযাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পালন করছি। আগামী ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করব। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এ কারণে এই দিনটিকে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ শ্রদ্ধাভরে স্মরণ করে, কারণ ওই দিন শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই আজ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বিরাট অবদান। তা না হলে হয়তো আওয়ামী লীগ দলটি এতদিন থাকতে পারত না। বদির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর জমায়েতে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ। নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের জমায়েতকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে। বৃহস্পতিবার 2 মে রাতে হোয়াইক্যাং পশ্চিম মহেশখালিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরুল আলম চেয়ারম্যান বলেন, যেহেতু আমি নির্বাচন করছি সেহেতু আজ কম্বনিয়া পাড়া এবং হোয়াইক্যাং পশ্চিম মহেশখালিয়া পাড়ায় মুরব্বী এবং মেম্বারদের সঙ্গে আমার একটি আলোচনা সভা ছিল। সেখানে হঠাৎ সাবেক এমপি বদি এবং জাফর চেয়ারম্যান সহ 20 থেকে 30 জন লোক আমাদের পাশে এসে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আব্দুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন বলে জানিয়েছে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। নুরুল আলম বলেন, আমি এই মুহূর্তে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি। এ বিষয়ে জানতে সাবেক এমপি বদির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে যার সঙ্গে থেকে আব্দুর রহমান বদি গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে সেই প্রার্থী জাফর আলমের সঙ্গে কথা হয় মুঠোফোনে। তিনি জানান, বদির ভাই আমার সঙ্গে ছিল, তবে এ ধরনের কিছু হয়নি। নুরুল আলম ভাই জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বদি ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, এটু একটি কুৎসা বলে জানান জাফর আলম। সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর ইন্তিকাল। সাবেক অ্যাটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 2 মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনি পোস্টেস্ট ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার উদ্দেশ্যেই 28 এপ্রিল তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এজে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিন উদ্দিন। পৃথক শোকবার্তায় প্রাত এই আইনজীবীর শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।